সকাল সকাল হরেনের চায়ের দোকানে বসে খবরের কাগজ উল্টাচ্ছিলাম। আজ একটা বাড়তি ছুটি নিয়েছি শুধুমাত্র পাড়ার ছেলেদের ফুটবল খেলা দেখতে যাওয়ার জন্য। কিন্তু কাল রাতের থেকে যে অবিশ্রান্ত বর্ষণ চলছে তাতে মনে হয় মাঠে এক হাঁটু জল জমে গেছে। আমি পাশে নামিয়ে রাখা ভাতটা তুলে নিয়ে একটা চুমুক দিলাম। পকেটের এদিক ওদিক হাতড়ে সিগারেটের প্যাকেটটা খুঁজছি, এমন সময় আরে এই নাও, আমার থেকে খাও। তাকিয়ে দেখি কিশোরী একটা পাসিং শো বের করে আমার দিকে এগিয়ে ধরে আছে। আমি ওর হাত থেকে সিগারেটটা নিয়ে বললাম, আজ আর হলো না বোধহয় কিশোরী, বুঝলে, ছুটিটা আজ না নিলেই ভালো হতো। কিশোরী আমার হাতের থেকে কাগজটা নিয়ে একটা চা বলে পাশে বসল। আমি সিগারেটটা ধরিয়ে ভাঁড়ে পড়ে থাকা অবশিষ্ট চাটুকুতে চুমুক দিয়ে ওটা ছুঁড়ে ফেললাম দূরে ভাঙা মাটির ভাঁড়ের স্তূপে। হঠাৎ কিশোরী আমার হাতটা খেমচে ধরল। বললাম, কি হলো? তা এতক্ষণ কাগজটা নিয়ে বসেছিল যখন, এই খবরটা দেখোনি? আমি বিস্মিত হয়ে কিশোরীর আঙুল দিয়ে দেখানো জায়গাটা পড়লাম। ওই অংশটিতে যা লেখা আছে তার মর্ম এই: বীরভূমের রুদ্রপুর গ্রামের জমিদার ভবানী মুখার্জির বাড়িতে ঘটে গেছে এক অলৌকিক দুর্ঘটনা। সদ্য বাড়ির বৈঠক ঘরে রাখা পাথরের লক্ষ্মী মূর্তি চুরি হওয়া নিয়ে বিরাট চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল গোটা গ্রাম জুড়ে। গতকাল বাড়ির কাজের লোক ছাদ পরিষ্কার করার উদ্দেশ্যে যখন ওপরে যায়, দেখে সেই মূর্তিটি ভগ্ন অবস্থায় ছাদের এক প্রান্তে পড়ে আছে। অবাক করা ব্যাপার হলো এটা যে চিলেকোঠার চাবি শুধুমাত্র গৃহস্বামীর কাছেই থাকে এবং উনি 100% নিশ্চিত যে গত 1 মাসের মধ্যে কোনো কাজেই কেউ বাড়ির ছাদে যায়নি। এই নিয়ে গোটা পাড়া তটস্থ এবং আতঙ্কিত। জমিদার ভবানী মুখার্জির দাবি এই যে কেউ যদি এই ভয়াবহ ঘটনার হদিশ দিতে পারে তবে তাকে উপযুক্ত সম্মাননা ও পুরস্কার দেওয়া হবে। পুরো বিজ্ঞাপনটি পড়ে আমার চোখ কপালে উঠল। এমনই এক কাহিনী এতে লেখা যা আদৌ বিশ্বাসের যোগ্য কিনা তা নিয়ে মনে দলাদলি চলতে লাগলো বিস্তর। আমি আঙুলের ইশারায় কিশোরীকে আরেকটা সিগারেট দিতে বললাম। কিশোরী সিগারেটের প্যাকেটটা বের করে বললে, আমি যা ভাবছি তুমিও কি তাই ভাবছো? আমি প্যাকেট থেকে একটা সিগারেট বের করে তা আঙুলে পাকাতে পাকাতে বললাম, একদম তাই। এই চলো চলো, আর দেরি করে লাভ নেই, চলো। সিগারেট ধরিয়ে আমি আর কিশোরী উঠলাম। মনে দুজনেরই তখন সমান উত্তেজনা যে তারানাথকে কতক্ষণে জানাবো এই ঘটনাটা। দ্রুত পায়ে মটলেনে জ্যোতিষ মহাদয়ের বাড়ির সামনে এসে পৌঁছালাম। এসে দেখি সদর দরজায় তালা ঝুলছে। কিশোরী বলল, কি ব্যাপার হে, ঠাকুরমশাই কি বাড়িতে নেই নাকি? আমিও তাকে এই প্রশ্নের হতাশাজনক উত্তর দিতে যাব, এমন সময়, কি হে, তোমরা কখন এলে? চমকে পেছনে তাকালাম দুজনই। দেখি তারানাথ ব্যাগ ভর্তি আনাজ নিয়ে হাসি মুখে আমাদের দিকে চেয়ে রয়েছে। কিশোরী বলল, আপনি বাজার করতে গেলেন কেন খামোকা? তারানাথ বলল, কেন বলো তো, কোনো বড় সড় নিমন্ত্রণের খবর আছে নাকি? কিশোরী হাতে মুড়ে রাখা কাগজটি তারানাথের চোখের সামনে মেলে ধরল। বলল, ঠাকুরমশাই চট করে এটা পড়ে ফেলুন তো। তারানাথ হাতের ব্যাগটি আমার হাতে দিয়ে কাগজটি দুহাতে ধরল। দেখলাম তার মুখের ভাব ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। পড়া শেষে ভ্রুকুটি করে বললে, এমন ঘটনা তো আগে কখনো দেখিনি, তবে কিছু যে একটা গোলমাল চলছে এটা নিশ্চিত। ঠাকুরমশাই, গোলমালটা কি ভৌতিক কিছু? তার সম্ভাবনাই প্রবল। কিশোরী আমার দিকে অবাক হয়ে তাকালো। আমি নিচু গলায় বললাম, ঠাকুরমশাই, বলছি একবার গিয়ে দেখলে হয় না? তারানাথ আমার হাতের থেকে ব্যাগটা নিয়ে হেসে বলল, এই আনাজগুলোই তাই সম্পূর্ণ টাকা দিয়ে কিনে আনতে পারিনি, আর কোথায় সে বীরভূম। কিশোরী এগিয়ে এসে বলল, আপনার টাকা নিয়ে চিন্তা করতে হবে না, আপনি শুধু একবার সম্মতি দিন। তারানাথ দরজার তালা খুলে ভেতরে ঢুকল। আমরাও পেছন পেছন এলাম। ব্যাগ রেখে দাওয়ায় রাখা ঘটির জল হাতে ঢালতে ঢালতে তারানাথ বলল, তোমাদের আবার এই বিষয়ে এত উৎসাহ এলো কেন? তোমরা তো এসব বিশ্বাসই করো না।
কিশোরী যে ছাড়ার বান্দা নয় তা আমি জানি। তারানাথের হাতের থেকে ঘটিটা নিয়ে বলল, যদি বিশ্বাসই না করতাম তবে কি কাগজটা নিয়ে আপনার বাড়িতে ছুটে আসতাম? তারানাথ হেসে বলল, সে তো ভ্রমণের লোভে, যদিও তার পেছনে আর একটা স্বার্থও আছে। তোমরা চাও এই ফাঁকে তোমাদের অবিশ্বাসী মনটাও আরো একটু প্রশ্রয় পাক। তবে মনে রেখো, তেমন সময়ের ফেরে যদি কখনো পড়ো, তখন কিন্তু পালানোর সময় পাবে না। তারানাথের শেষ কথাগুলি শুনে বুঝতে বাকি রইল না যে এই ঘটনা যদি সত্যি অলৌকিকতার মরমে পৌঁছায়, তবে তা হতে চলেছে আমাদের জন্য জীবনের শ্রেষ্ঠ ভয়ঙ্কর অভিজ্ঞতা। কিশোরী পাসিং শোয়ের প্যাকেটটা তারানাথের দিকে এগিয়ে দিয়ে বলল, চলুন না ঠাকুরমশাই, তাছাড়া কি ঘটবে বা কি ঘটতে পারে সেটা তো আমরা নিজেরাই জানি না। তারানাথের চোখে একটা প্রশান্তির ভাব লক্ষ্য করলাম। বুঝলাম তার উত্তরটা বোধ হয় আমাদের নিরাশ করবে না। কিছুক্ষণ সবাই চুপ থাকার পর তারানাথ নীরবতা ভাঙল। যদি যেতেই হয় তবে দেরি করা ঠিক হবে না। মানে বলতে চাইছি, মানুষের বিপদের কথা শুনলে মনটা ছোট থেকেই ঝাঁপিয়ে পড়তে চায়। তারানাথের এই উক্তিতে যেন হাতের চাঁদ পেলাম আমরা। আমি আর কিশোরী অনুমতি নিয়ে দ্রুত বাড়িতে এসে গোছগাছ শুরু করে দিলাম। অফিসে ট্র্যাঙ্ক কল করে জানালাম আজ বিকেল থেকে আমার ধুম জ্বর, বিছানা ছাড়ার উপায় নেই। যদিও এই বুদ্ধিটা কিশোরীরই ছিল। আসলে চাকরি বাকরির প্রতি কোনোদিনই তেমন মন ছিল না আমার। সাহিত্য আমায় হরদম টেনেছে, ছাত্র জীবন থেকেই বলা ভালো, এখনো টানে। কাগজে দেওয়া ঠিকানা অনুযায়ী গন্তব্যে অর্থাৎ বীরভূমের রুদ্রপুর গ্রামে পৌঁছালাম বিকেল নাগাদ। বোলপুর স্টেশন থেকে গরুর গাড়িতে চেপে অতিক্রম করলাম প্রায় 10 মাইল পথ। রুদ্রপুর নামটি শুনে যতটা অচপাড়াগা মনে হয়েছিল, আসলে কিন্তু জায়গাটা তেমন নয়। প্রতিটা বাড়িতে বিদ্যুতের আলো পৌঁছেছে এবং কয়েকটা বাড়ির ভেতরে তো বেতারে বিজ্ঞাপন চলতেও শুনলাম। জমিদার ভবানী মুখার্জির বাড়ি চিনতে একটুও বেগ পেতে হলো না। যে গরুর গাড়িতে করে এত দূর এলাম তার বাড়িও এই গ্রামে। এই কাজেই সে এমনভাবে পদপথের ঠিকানা বুঝিয়েছে যে এই অঞ্চলে নতুন এসেছি বলে মনেই হচ্ছে না। কিশোরী বলল, সত্যি ওই গরুর গাড়ির চালকের জবাব নেই। দেখেছো, একটা নারকেল গাছ পর্যন্ত উল্লেখ করতে ছাড়েনি। ওই ওই দেখো, পুকুরের ওপারে শুয়ে পড়া একটা নারকেল গাছ। তার মানে এই পুকুরের ওই প্রান্তের ওই সাদা বাড়িটাই ভবানীবাবুর। তারানাথ আমার দৃষ্টি অনুসরণ করেই থমকে দাঁড়ালো। ওর চোখের দৃষ্টি স্থির ও সন্দিগ্ধ। কিশোরী প্রশ্ন করল, কি হয়েছে ঠাকুরমশাই? তারানাথ বলল, আমার সাথে সাথেই থেকো। বিপদের বলয় বাড়িটাকে ঘিরে ফেলেছে রীতিমতো। খুব বিপদ কিশোরী। আমার অনুমতি ছাড়া এক গ্লাস জলও স্পর্শ করবে না। একটা অযাচিত ভয়তে শরীরটা যেন কেঁপে উঠল আমার। আমি জানি কিশোরীরও অবস্থা একই। তারানাথ এবার আমাদের থেকে 2 পা এগিয়ে হাঁটতে থাকলো। কিশোরী ও আমি পেছন পেছন বাড়িটির দিকে চোখ রাখতে রাখতে এগোলাম। তারানাথের চোখ মুখের অভিব্যক্তি দেখে সাহস হল না তাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করার। বাড়িটার অবস্থান দেখে মনে হয় এটি সম্ভবত গ্রামের একদম শেষ প্রান্তে। এই পুকুরের পাড় বরাবর এই একটাই পায়ে চলা পথ যেটা জমিদার বাড়ি পর্যন্ত গেছে। তাছাড়া বাকি প্রতিটা দিকে ঘন আম গাছের বাগান। সত্যি বলতে কি, এত মোটা আম গাছের কাণ্ড আমি আগে কখনো দেখিনি। আমরা জঙ্গল পেরিয়ে বাড়ির যে প্রান্তে এসে উঠলাম, সম্ভবত সেটা পেছনের অংশ। দোমহলা বাড়ির এই দিকে 3টি দরজা ও প্রতিটা ঘর সংলগ্ন একটি করে জানলা বর্তমান। তারানাথের দৃষ্টি বাড়ির ছাদ পর্যন্ত কেবল সীমাবদ্ধ নয়, যতটা সম্ভব চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সে দেখে নিচ্ছে আশেপাশের সমস্ত অঞ্চলটুকু। তার মুখে কথা নেই। এত খুনের মধ্যে বেশ কয়েকবার যখন যখন জঙ্গলের ফাঁকের থেকে পলেস্তারা খসে পড়া আদি জমিদার বাড়িটা দেখা গেছে, ততবারই সে দাঁড়িয়ে পড়েছে।
আমরা বাড়ির এই দিকটা থেকে কোমর সমান আগাছার জঙ্গল পেরিয়ে বিপরীত প্রান্তে এলাম। সন্ধ্যা তখন সবে নামছে। না, গল্পে শোনা বা বইতে পড়া যে সকল বাড়ির কথা শুনলে শরীরের মধ্যে একটু হলেও ভয়ের উদ্বেগ হয়, এই বাড়ির বর্ণনাতেও তার হুবহু মিল রয়েছে। মোটা মোটা থামের ওপর দাঁড়িয়ে থাকা দোমহলা ভগ্নপ্রায় বাড়িটি দেখলে মনে হয় বহু দিনের খিদে নিয়ে কোনো এক নরপিশাচ দাঁত বের করে আমাদের মতো তুচ্ছ জীবগুলিকে দেখে হাসছে। উঠোনের আয়তন বেশ বড়, কিন্তু অযত্নে ইতস্তত বড় বড় আগাছার জঙ্গল হয়েছে। তারানাথ বলল, অবস্থা একেবারেই ভালো নয় হে, না এলে সত্যি অনেক বড় বিপদ হয়ে যেত। আমি ও কিশোরী দৃষ্টি বিনিময় করলাম। আসলে পরিবেশ একটু থমথমে হলেও বিপদের সংকেত জাতীয় কিছু তখন আমরা বুঝতে পারিনি। তবে আমরা যে সেই সংকেত বুঝতে পারার যোগ্যতাই অর্জন করিনি, তাই ঘটনার ফলাফল শুনলে তোমরাও বুঝতে পারবে। তারানাথ এক পা দুপা করে এগোতেই লক্ষ্য করলাম বাড়ির প্রধান প্রবেশদ্বারের ওপরে আলো জ্বালানো হলো। যে আলোটি জ্বালল তাকে আমরা দূর থেকেই দেখতে পেয়েছি। একটি ঈষৎ কুঁজো বৃদ্ধ ব্যক্তি, কাঁধে একটা গামছা, পরনে খাটো ধুতি, খালিকা। আমরা সিঁড়ির কাছে পৌঁছতেই তার দৃষ্টি আকর্ষিত হল। চমকে উঠে বললেন, কে 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 আপনারা? উত্তরটা দিল তারানাথ। আমরা ভবানী মুকুজ্জের সাথে দেখা করতে এসেছি, ওনাকে একটু খবর দেবেন? বৃদ্ধটি বলল, আপনাদের পরিচয়? আমরা এসেছি কাগজের একটা বিজ্ঞাপন পড়ে, বাকিটা আশা করি তুমি জানো। লোকটির মুখে একটা প্রসন্নতার হাসি ফুটে উঠল। একটা বাড়তি উৎসাহ জানিয়ে বললেন, আসুন আসুন, আর আসুন, বাইরে দাঁড়িয়ে কেন? আসুন, আমি এখনই ডেকে পাঠাচ্ছি কর্তাবাবুকে। আসুন না, আসুন না, আপনারা আসুন। আমরা বারান্দায় উঠে এলাম। বৃদ্ধ লোকটি উচ্চস্বরে হাঁক দিতে দিতে বাড়ির ভেতরে চলে গেল। মিনিট 5 পরে ভেতর থেকে দুজনকে কথা বলতে বলতে বাইরে আসতে শুনলাম। যারা এলেন তাদের মধ্যে একজনের সাথে আমাদের আগেই পরিচয় হয়েছে, আর একজনের ব্যক্তিত্ব দেখেই বোঝা যায় ইনি বাড়ির মালিক শ্রেণীর মধ্যে একজন। পরনে লাল কুচি করা ধুতি এবং চকচকে বোতাম লাগানো গরদের পাঞ্জাবি। আমাদের মধ্যে কিশোরীকেই বোধহয় ওনার মনে ধরল। বললেন, নমস্কার, আপনাদের অসংখ্য ধন্যবাদ যে কাগজে বিজ্ঞাপনটা দেখে আপনারা এসেছেন। নমস্কার, আমার নাম কিশোরী, আর ইনি তারানাথ চক্রবর্তী, আর ওর নাম বিভূতি। পরিচয় বিনিময়ের পর ভবানীবাবু বললেন, আজ অনেক দিন পর আমার বাড়িতে ব্রাহ্মণ অতিথি এলো, তবে কাগজে ঠাকুরমশাই সম্পূর্ণ বিবরণ দেওয়া তো সম্ভব হয়নি। আসুন, ভেতরে আসুন, আগে আপনাদের গুছিয়ে বলি। আমরা তাকে অনুসরণ করে ভেতরে এলাম। বাইরের থেকে দেখা বাড়ির রূপ নিমেষে ভুলে গেলাম ভেতরকার আলোড়ন দেখে। মস্ত ঝাড় লণ্ঠনের নিচে একটা ছোট টেবিলকে কেন্দ্র করে সাজানো রয়েছে 5টি বেতের চেয়ার, এবং ঠিক কিছুটা দূর থেকেই প্রমাণ দূরত্ব বজায় রেখে দুদিক থেকে উঠে গেছে দোতলায় যাওয়ার সিঁড়ি। আমাদের চেয়ারে বসতে বলে উনি বৃদ্ধটিকে বললেন, মানিক, যা চা নিয়ে আয়, আর গণেশ ঠাকুরকে এনাদের রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে বল। তারানাথ এতক্ষণে কথা বললে, এত ব্যস্ত হবেন না, যদি ভুল না করে থাকি আপনি তো ভবানী মুকুজ্জে। জমিদারবাবু মাথা নেড়ে সায় দিলেন। তারানাথ বলতে থাকল, আপনি আমাদের নিয়ে চিন্তা করবেন না, আপনাকে সাহায্য করতে এসেছি মুকুজ্জে মশাই। দয়া করে আগে পুরো ঘটনাটা বলুন দেখি। আমরা চেয়ারে বসলাম। জমিদারবাবু কিছু বলার আগেই কিশোরী আগ বাড়িয়ে বলল, আরে আপনি একবার বলে দেখুন না ভবানীবাবু, দেখুন ইনি সব ঠিক করে দিতে পারবেন। তারানাথ ভারী চোখে কিশোরীর দিকে চাইল। কিশোরী আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু এই দৃষ্টি নিক্ষেপের পর আর কথা বলা যায় না। ভবানীবাবু বলতে শুরু করলেন,
ঠাকুরমশাই, আমরা ব্রাহ্মণ ঠিকই, কিন্তু আমার জ্ঞাতি গোষ্ঠীতে কেউ কোনোদিন পুজো পাঠ বিশেষ করেনি। ছোটবেলা থেকেই অভাব কি জিনিস তা আমি জানতাম না, এবং ঈশ্বরের কৃপায় এখনো সেই বস্তুর সাথে আমার সাক্ষাৎ হয়নি। স্ত্রী মারা গেছেন আজ প্রায় 15 বছর হতে চলল। সেই থেকে এই বাড়িতে আছি কেবল আমি, আমার চাকর মানিক, রান্নার ঠাকুর গণেশ এবং আমার 2 ছেলে। বলতে পারেন ছোট ছেলে শিবেনের ইচ্ছেতেই এবার বাড়িতে লক্ষ্মী পুজো করার সিদ্ধান্ত নিয়েছিলাম, যে কারণে বাইরের শিল্পী দিয়ে বহু অর্থের বিনিময়ে পাথরের লক্ষ্মী প্রতিমা বানিয়ে রেখেছিলাম। যেদিনের ঘটনা বলছি, সেদিন অনেক রাত পর্যন্ত এই বৈঠক ঘরে বসে গ্রামের 10-15 জন মিলে আসন্ন শ্যামা পূজা সংক্রান্ত প্রস্তুতিমূলক আলোচনা চলছিল। রাত 12টা নাগাদ সবাই চলে গেলে একটা চুরুট ধরিয়ে আনমনে মূর্তিটার দিকে চেয়েছিলাম, ওই জায়গায়। জমিদার হাতের ইশারায় কিশোরী চেয়ারের ঠিক পিছনের দিকটায় দেখালো। আমরা সেদিকে দৃষ্টি নিয়ে আবার জমিদারের দিকে ফিরলাম। উনি বলতে লাগলেন, তখনও পর্যন্ত সব ঠিক ছিল। পরদিন সকালে আমার ছোট ছেলে এসে আমায় ডাকলে, বাবা উঠুন উঠুন বাবা, বাড়িতে চুরি হয়ে গেছে। আমি লাফ মেরে উঠলাম। তখনই ওর মুখে সবটা শুনে নিচে এলাম। দেখি সত্যি ঘরের সবকিছু অক্ষত থাকলেও মূর্তিটা নেই। গ্রামে খবরটা ছড়িয়ে পড়তেই প্রায় সকলেই এসে এসে খবর নিয়ে গেছে। সেই জন্য কাউকে সন্দেহ করার মতো আর নেই। ব্যাপারটা মাথার থেকে যাওয়ার আগেই ঘটলো আবার এই ঘটনা। বৃষ্টির জল ছাদে জমলে ওই দক্ষিণ দিকের ঘরের দেওয়ালটা চুইয়ে চুইয়ে জল পড়ে। সেই কারণে আমি মানিককে পাঠিয়েছিলাম জল পড়ার নলগুলো একটু পরিষ্কার। ঠাকুরমশাই, কিসের শব্দ হলো? এমন সময় ছাদের ওপর থেকে যেন কোনো দৈত্য দৌড়ে যাওয়ার মতন শব্দ হলো। চেয়ার ছেড়ে তারানাথ বলল, ছাদে যাওয়ার সিঁড়ি কোন দিকে একটু বলুন তো। ভবানীবাবু ভীত চোখে তারানাথের দিকে তাকিয়ে কোমর থেকে একটা চাবি বের করে কাঁপা হাত তুলে দেখিয়ে দিল বারান্দার দিকটা। কিশোরী, টর্চটা নিয়ে এসো। বলে তারানাথ চাবিটা নিয়ে ছুটে বারান্দায় গেল। দাঁড়িয়ে দুদিকে একবার দেখে নিয়ে বাঁ দিকে সিঁড়ি লক্ষ্য করে দৌড়ে উপরে উঠতে শুরু করল। আমিও কিশোরী তার পেছন পেছন, এবং কিশোরীর হাতে একটি 2 সেলের টর্চ। ছাদের সিঁড়ি ফুরিয়েছে একটি মস্ত বড় লোহার দরজার পাদদেশে। উত্তেজনায় বুকের ভেতরে তোলপাড় করছে ঠিকই, কিন্তু এই নির্ভীক তারানাথকে চোখের সামনে এই রূপে পেয়ে মস্তিষ্কে যেন কোনো সম্ভাব্য অলৌকিকতাও ঠাঁই পাচ্ছে না মুহূর্তের জন্যেও। তারানাথ ব্যস্ত হাতে তালা খুলে সজোরে লোহার 1 পাল্লা দরজাটা ঠেলে দিল বিপরীত দিকে। টর্চের প্রয়োজন পড়ল না। বৃষ্টি ঝরে যাওয়া মেঘমুক্ত আকাশে চাঁদ ফুটেছে যেন কোনো এক রূপকথার গল্পের অতি সুন্দর রাতের মতন। সেই আলোয় দরজার এপার থেকেই যা দেখলাম, তা দেখার পর আমার বা কিশোরীর মতো মানুষের হৃৎপিণ্ড মুহূর্তের মধ্যেই থেমে যায়নি, এই কথা ভেবেই এখনো অবাক হই। ছাদের ঠিক মাঝখানে একটা অপেক্ষাকৃত উঁচু জায়গায় বসে আছে একটি মেয়ে। আমরা তার মাথার পেছনের দিকটা দেখতে পাচ্ছি। পরনের বস্ত্রটা শাড়ি না অন্য কিছু তা বোঝার উপায় নেই। কিশোরী এগিয়ে যেতে চাইছিল, তারানাথ সামনে হাত রেখে বাধা দিল। ঠিক তখনই নিঃশব্দে মেয়েটির কাঁধের ওপরে এসে বসল একটি পেঁচা। এই পাখিটির আকার কিন্তু অন্য সকল পেঁচার মতো নয়। সাধারণত আমরা যেমন পেঁচা দেখি বা দেখেছি তার থেকেও 10 গুণ বড়। অবাক করা ব্যাপার হলো এই, এত বড় একটা প্রাণী মেয়েটির কাঁধে এসে বসতেও তার শরীরী অভিব্যক্তির কিন্তু কোনো পরিবর্তন নেই। সে যেন জানতো এই পেঁচাটি আসবে, অথবা পাখিটা হয়তো তার পোষ্য। তারানাথ প্রশ্ন করল, কে তুমি? এ বাড়িতে কেন এসেছো? মেয়েটি উঠে দাঁড়ালো। ধীরে ধীরে ছাদের কোমর সমান উঁচু রেলিং এর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। পেঁচাটি যেন তার সব থেকে পছন্দের জায়গায় এসে বসেছে, কোনো নড়াচড়া নেই। সেই প্রথমবার তার হাড় হিম করে দেওয়া গলার স্বরটা শুনেছিলাম। বাঁধানো রেলিং এর ওপর ঝুঁকে পড়ে সে উত্তর দিল,
অলক্ষী হলো। বলেই ঝুঁকে পড়া দেহটাকে আরো ঝুঁকিয়ে দিল ছাদের থেকে নিচের দিকে। লক্ষ্য করলাম পেটের উপরে ভর দিয়ে তার দুটি পা কাঁপতে কাঁপতে উঠতে থাকলো শূন্যে। কিশোরী নিচু গলায় বলল, ঠাকুর মশাই, পড়ে যাবে তো মেয়েটা। কথা শেষ হলো না তার আগেই মেয়েটি নিজেকে সম্পূর্ণ ভর শূন্য করে ছাদের রেলিং টপকে অদৃশ্য হলো, কিন্তু নিচে কোনো ভারী বস্তু পড়ার মতো শব্দ হলো না। শুধু বাড়ির পেছনের আম গাছগুলোর পাতায় কোনো এক অলৌকিক দুর্যোগের ঝোড়ো হাওয়া বয়ে গেল দ্রুত গতিতে। আমার ও কিশোরীর দুজনের অবস্থায় তখন পাথরের মূর্তি প্রমাণ। আকস্মিক বিস্ময়তা সম্পূর্ণ বাকরুদ্ধ করে দিয়েছে ততক্ষণে। তারানাথ বলল, নিচে চলো, এখানের কাজ ফুরিয়েছে। আমরা তাকে অনুসরণ করে আবার নিচে ফিরে এলাম। অবাক হলাম গৃহস্বামীর ঘটনাস্থলে উপস্থিত না হওয়া দেখে। উনি বৈঠক ঘরে একই স্থানে চুপ করে বসেছিলেন। আমাদের দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। ভয়ার্ত কণ্ঠে বললেন, ঠাকুর মশাই, কিসের শব্দ হলো? আপনাদের ফিরতেই বা এত দেরি হলো কেন? তারানাথ জবাব দেয়, আপনারা বাড়ির প্রত্যেকে কয়েকদিন এক ঘরে থাকুন। বিপদ আসছে মুখুজ্জে মশাই। বিপদ? কি বিপদ? এই শব্দ কি আপনি আজ প্রথম পেলেন? মানে এর আগে কি এমন কোন শব্দ শুনেছেন? ভবানীবাবু বললেন, মানিক দিন দুয়েক আগে এমন কিছু একটা বলছিল, আমি গুরুত্ব দিইনি। আমার পায়ের কারণে আমি প্রায় 5 বছর হয়ে গেল সিঁড়ি ভাঙতে পারি না। এই দেখুন। এবার বুঝলাম গৃহকর্তার ওপরে না আসার কারণ। তার পাজামার কাপড়টা একটু উঁচু করতেই দেখলাম ভদ্রলোকের বাঁ পায়ের গোড়ালির নিচের অংশটুকু, অর্থাৎ পায়ের পাতা, শরীরের সজীব অস্তিত্বের প্রমাণ বহন করছে না। সেটা দুটি নাটের মাধ্যমে পায়ের ওপরের অংশের সঙ্গে যুক্ত। তারানাথ প্রশ্ন করল, কি হয়েছিল? ভবানীবাবুর চোখে ভয়ের অভিব্যক্তিটা আরো বেশি প্রস্ফুটিত হল। বললেন, বাঘে ছিঁড়ে নিয়ে গেছে। আমার বংশ পরম্পরায় সবার শিকারের শখ আছে, এটা তারই একটা অপ্রিয় স্মৃতি। আমি মানিক আর গণেশকে বলছি আজ থেকে আমার ঘরেই শুতে। কিন্তু ঠাকুর মশাই, বিপদ যাই হোক, দয়া করে আমায় মুক্তি না দিয়ে আপনারা যাবেন না। ছেলে পুলেগুলোর এখনো বিয়ে দিতে পারিনি, তার মধ্যে একই অনাসৃষ্টি শুরু হলো। হ্যাঁ, ওই আমি তো কোনোদিনই কারো কোনো ক্ষতি করিনি। তারানাথ বলল, ক্ষতি শুধুমাত্র স্বেচ্ছায় হয় তা নয় মুখুজ্জে মশাই। আমরা অবচেতনেই প্রতিনিয়ত কাউর না কারোর ক্ষতি করে চলেছি। যেমন ধরুন, আপনি আপনার শখের জন্য কতগুলি প্রাণীকে হত্যা করেছেন, কিন্তু তারা অবলা, কথা বলতে পারে না বলে আপনি জানেনই না যে তাদের কত বড় ক্ষতি আপনার দ্বারা হয়েছে। কিন্তু মুখুজ্জে মশাই, সবাই যে কথা বলতে পারে না তা কিন্তু নয়। বাকিটা আপনাকে আরো কিছু লক্ষণ পর্যবেক্ষণ করার পর বলবো। আমাদের 3 জনের ঘরটা যদি একটু দেখিয়ে দেন। ভবানীবাবু তারানাথের কথার মর্মে এমনভাবে প্রবেশ করে গেছেন যে শেষ কথাটা উনি শুনতেই পাননি। তারানাথ আবার বলল, মুখুজ্জে মশাই, আমাদের থাকবার ঘরটা। এবার তার ঘোর কাটল। এই মানিক, এনাদের ঘরে নিয়ে যা। আর রাতের খাবার হলো? মানিক আমাদের দোতলার একটি ঘরে নিয়ে গেল। তারানাথ প্রশ্ন করল, মুখুজ্জে মশাই, ছেলেদের তো দেখছি না, তারা কোথায়? মানিক বললে, বড় বাবু তো এখানে থাকেন না, বহু বছর হয়ে গেছে। কিন্তু ছোট বাবু শিবেন এখানেই থাকেন। ব্যবসার কাজে একটু কলকাতায় গেছেন উনি, কালকে চলে আসার কথা। কিন্তু 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 কি? এই শব্দ আমি আগেও 2 বার শুনেছি। ছাদের ওপরে কে যেন দৌড়াদৌড়ি করে। রাত হলেই শুনতে পাবেন একটা পেঁচা কি বিকট ভাবে ডাকতে ডাকতে এই বাড়ির চারিদিকে ঘোরাঘুরি করছে। কর্তা বাবু ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন বলে শুনতে পান না, কিন্তু আমি রোজ রাতেই টের পাই।
উনিও আমার কথা তেমন ভাবে শোনেন না, তাই সবকিছু বলিও না। আপনারা কদিন থাকুন, ঠিক বুঝতে পারবেন। বলে মানিক চলে গেল। আমরা দুজনেই তারানাথের মুখের দিকে তাকালাম। তারানাথ ঈষৎ হেসে জঙ্গলের দিকের জানলাটা খুলতে যাচ্ছে, এমন সময় কিশোরী বলল, ঠাকুরমশাই, ওই জানলাটা না খুললেই নয়। তারানাথ একটা প্রশস্ত নিঃশ্বাস টেনে তার ছাতি ভরিয়ে বললে, কেন কিশোরী, তোমরা তো এইসব মানতেই চাও না। এই যাত্রায় আসতে চাইছিলাম না, তার কারণ হলো এবার আর তোমাদের আমার জীবনের কাহিনী শোনার বিশেষ উৎসাহ থাকবে না। প্রশ্ন করলাম, কারণ? কারণ এতদিন তোমরা বিশ্বাস করতে না বলেই অলৌকিক গল্পের এমন একনিষ্ঠ শ্রোতা ছিলে। কারণ নাস্তিক ও অবিশ্বাসীরাই অপ্রাকৃতিক গল্পের ভালো শ্রোতা হয়। কিন্তু এবার থেকে তোমরা কাগজের বিজ্ঞাপন খুঁজতে শুরু করবে, কোথায় কি এমন অজাগতিক ঘটল। ভুল বললাম কি আমি? আমি আশা করেছিলাম উত্তরটা কিশোরী দেবে, কিন্তু ও এক মনে জানলার দিকে তাকিয়ে রয়েছে দেখে আমি বললাম, ঠাকুরমশাই, আপনার এই কথাটাই আমি একমত নই। জানি না এই ঘটনার ফলাফল কি হবে, তবে এটুকু বলতে পারি, আপনার কাছে গল্প শুনতে যাওয়া শুধু গল্প শোনার লোভে কিন্তু নয়। আপনার দার্শনিকতার প্রতি একটা অমোঘ টান তৈরি হয়েছে আমাদের দুজনেরই। তাই বলতে পারেন, আপনি গল্প বলুন আর না বলুন, আমরা কিন্তু হাসবই। তারানাথ পরিচিত হাসি হেসে কিশোরীর দিকে ফিরল, বলল, এত ভয় পেও না কিশোরী। এই অধম যতক্ষণ আছে তোমাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। শুধু আগে যেটা বলেছি আবার বলছি, আমায় না জানিয়ে বা না বলে কোনো পদক্ষেপ নেবে না। তারানাথ বসল। সময় তখন রাত 8:20। এই ঘরটার মধ্যে দুটি বিছানা, একটি ওই জানলার সাথে আর একটি কিছুটা দূরে। মাঝখানের ফাঁকা জায়গাটায় একটি আরাম কেদারার মতো চেয়ার রাখা। মানিক খাবার নিয়ে এলো 9টা নাগাদ। তারানাথ তাকে প্রশ্ন করল, মুখুজ্জে মশাই খেয়েছেন? হ্যাঁ, মানে আমি ওনার ঘরে খাবার দিয়ে এসেছি। বলে এসে আমাদের হাত ধোয়ার জন্য একটি পাত্র এগিয়ে দিল। আমরা খেতে বসলে সে আমাদের পাশে বসল। আমি বললাম, তুমি খেয়েছো? জি বাবু, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আপনারা খান, আমি থালা বাসনগুলো উঠিয়ে নিয়ে তারপর যাব। আমি বসলুম। বললাম, তুমি যাও, আমি থালা বাসন সব নামিয়ে নিয়ে আসবো। ওই সিঁড়ির পাশের কল ঘরে তো। মানিক জিভ কেটে বললে, কি মা, কি বলছেন বাবু? আমি থাকতে আপনারা কেন করতে যাবেন? তারানাথ বাধা দিয়ে বলল, ও ঠিকই বলেছে, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। আমরা নিচে এগুলো রেখে একেবারে হাত মুখ ধুয়ে আসবো। মানিক বিড়বিড় করতে করতে উঠে দাঁড়ালো। আর ঘুমের বলল, কি বলেন? সেই ঘুম ঘুম আর কি ঘুম হবে? ঘুম আর হবে না বাবু, একটু পরেই শুনতে পারবেন শব্দটা। বলে সে চলে গেল। আমরা খাওয়া শেষ করে কল ঘরে গিয়ে একটু চোখে মুখে জল দিয়ে ওপরে এলাম। সারাটা দিন শরীরটা বিশ্রাম পায়নি, তাই বিছানায় একটু এলিয়ে পড়তেই চোখ দুটো ভারী হয়ে এলো। তারানাথ জানলার পাশে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো, বলল, তোমরা ঘুমিয়ে পড়ো, আমার জন্য অপেক্ষা করবার দরকার নেই। কিশোরী বলল, আমার ঘুম আসবে না ঠাকুরমশাই। কান এতটাই সজাগ যে দূরে কোথাও একটা কাঠঠোকরা পাখি গাছের কাণ্ড খুঁড়ছে, তাও শুনতে পারছি। আমার ঘুমটাও কিশোরীর কথায় ভেঙে গেল। আমিও কান খাড়া করে শব্দটা শোনার চেষ্টা করলাম, কিন্তু তেমন কিছুই পেলাম না। নীরবতাপূর্ণ মিনিট 10 কাটার পরেই বাইরের দেওয়ালে একটা ধপ ধপ শব্দ শুনতে পেলাম মনে হলো। তারানাথ জানলার বাঁ দিকে ঘেঁষে গিয়ে চোখ রাখলো বাঁ দিকের পাল্লার সোজা। সুতরাং সত্যি একটা শব্দ আসছে জানলার বাইরের থেকেই। আমি উঠে গিয়ে তারানাথের পেছনে দাঁড়ালাম। কিশোরীও যোগ দিল সেই সঙ্গে। যে শব্দটা অস্পষ্ট ছিল তা এখানে দাঁড়ানোর পর অনেকটাই স্পষ্ট হলো। তারানাথের হালকা পিছিয়ে আসা দেখেই বুঝলাম সে কিছু একটা দেখতে পেয়েছে। আমি ও কিশোরী আরো একটু ঝুঁকলাম তারানাথের দিকে।
বাইরেটা বলা যায় ভোরের আলোর মতো পরিষ্কার। চাঁদের আলোয় যা ছোট অদূরে গাছের ডালে একটা কাঠবিড়ালি কি একটা নিয়ে ছোটাছুটি করছে তাও পরিষ্কার দেখা যাচ্ছে। এমন সময় কানে এলো শব্দটা, একটা চাপা কান্নার শব্দ। এই কান্নায় শুধু যন্ত্রণা নয়, প্রতিশোধের তীব্র স্পৃহাও প্রকাশ পেতে চাইছে যেন। তারানাথ ঠোঁটের উপর আঙুল দিয়ে আমাদের আরো সতর্ক হওয়ার নির্দেশ দিল। এমন সময় দেখলাম জানলার পাশ থেকে দেওয়ালের গা বেয়ে ধীর পায়ে নামছে একটি নারী মূর্তি। আতঙ্কে কিশোরী চেয়ারের পাশে ছিটকে পড়ল। তৎক্ষণাৎ মেয়েটিও দাঁড়িয়ে পড়ল জানলার কপাটের ঠিক পাশে। তারানাথ আরো একটু পিছিয়ে এলো। আমার হৃৎপিণ্ড বোধ হয় তখন চলছিল না, কিন্তু চোখ যেন কোনো মতেই পলক ফেলতে চাইছে না, পাছে এই বিজ্ঞান বিরোধী সত্যটা দৃষ্টিগোচর হয়ে যায়। এটা কোন ধরনের জীব যার উপরে মধ্যাকর্ষণ কাজ করে না? আমরা প্রত্যেকে এতটাই নিঃশব্দে থাকার চেষ্টা করছি যে নিঃশ্বাসের শব্দ পর্যন্ত কানে আসছে না। কয়েক সেকেন্ড পরে আবার পায়ের শব্দ শুরু হলো দেওয়ালে। তারানাথের জটা ভরা চুলের পাশের থেকে একটি চোখ বের করে দেখলাম মেয়েটি আবার ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করেছে। কাঁধে বসে আছে সেই অস্বাভাবিক বড় আকারের পেঁচাটি। এবার তারানাথ নিজেই নিঃশব্দে জানলার কপাট দুটো টেনে বন্ধ করে দিল। ওর মুখে সম্পূর্ণ দুশ্চিন্তার ছাপ। জিজ্ঞেস করলাম, কি বুঝছেন ঠাকুর মশাই? যা বুঝছি অবস্থা একেবারেই ভালো নয়। বাড়িটাকে যে অত্যন্ত ভয়ঙ্কর একটি শক্তি ঘিরে ফেলেছে তা আমি আসার পথে পুকুরের ওপর থেকে যখন বাড়িটাকে দেখি তখনই বুঝতে পেরেছি। কিভাবে? গুরুর কৃপায় এইটুকু শক্তি পেয়েছিলাম যে বিপদগ্রস্ত মানুষকে দেখলেই আমি বুঝতে পারতাম একটা কালো ধোঁয়ার মতো ছায়া উদ্দিষ্ট ব্যক্তিকে তাড়া করে বেড়াচ্ছে সব সময়। তবে তবে আপনি তো কোনো মানুষকে দেখেননি পুকুরের ওই পার থেকে? তারানাথের চোখ আরো মোটা হলো এই প্রশ্ন শুনে। গলা ধরে এলো নিমেষের মধ্যে। বললে, শুধু কোনো মানুষ নয়, দেখলাম গোটা বাড়িটাকেই একটা কালো মসলিনের চাদরের বলয় গিলে খাচ্ছে। বিভূতি মৃত্যু এখানে একটা ঘটবেই, যেটা আটকানোর ক্ষমতা আমার নেই। তারানাথের কথা শোনার পর চোখের সামনে দেখা ঘটনাটা আবার যেন ধীরে ধীরে মস্তকে ঢুকতে লাগলো। এতক্ষণ যা দেখেছি তার ভয়াবহতা কতটা সেটা বুঝিয়ে দিল আমার দাঁড়িয়ে না থাকতে পারাটা। বিছানায় বসে পড়লাম ঠিকই, কিন্তু মুখে যতটা সম্ভব কম ভয়ের অভিব্যক্তিকে প্রশ্রয় দিলাম। কারণ কিশোরী ইতিমধ্যেই এমন একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে, সেখানে আমিও যদি ভয়তে মুষড়ে পড়ি তাহলে তারানাথের কাজে যথেষ্ট বাধা আসবে। সে রাতে কেউ ঘুমোলাম না। পেঁচার ডাকের যেই সম্ভাবনার কথা শুনেছিলাম তেমন কিছু পাইনি সেই রাতে। হয়তো তারানাথই এমন কিছু করলো যাতে বিদেহী শক্তি স্পর্ধা পেল না। পরদিন খুব সকাল নাগাদ তারানাথ আমাদের নিয়ে নিচে নেমে এলো। ভবানীবাবু দেখি আমাদের আগেই উঠে গেছেন। তারানাথের উদ্দেশ্যে বললেন, ঠাকুর মশাই এত সকালে নেমে এলেন যে? রাতে ঘুম হয়নি নাকি? তারানাথ বলল, চেষ্টা তো অনেক করেছি কিন্তু এলো না। আপনার বাড়িটা আর ঘুমানোর উপযোগী নেই মুকুজ্জে মশাই। আপনি যদি একদিন ওষুধ না খেয়ে রাতে শুতে যেতেন তাহলেই বুঝতে পারতেন। এখন চলুন, আপনাকে নিয়ে আমার একটা কাজ আছে। ভবানীবাবুর চোখ ছোট হয়ে এলো। বললেন, আমায় কি করতে হবে ঠাকুর? এই বাড়িটা বন্ধন না করে দিলে যে কোনো সময় একটা বড় ক্ষতি হয়ে যেতে পারে। চলুন, এই কাজ গৃহস্বামীকেই করতে হয়। মানিক পাশে এসে দাঁড়িয়েছিল। তারানাথ ওকে বলল, মানিক, একটা জল ভর্তি ঘটি এনে দাও তো। মানিক দৌড়ে গিয়ে একটা পেতলের ঘটিতে জল ভরে নিয়ে এলো। তারানাথের পেছন পেছন আমরাও বাড়ির বাইরে এলাম।
ঘটির জলের দিকে তাকিয়ে চাপা স্বরে কিছু একটা বলল তারানাথ। তারপর সেটা ভবানীবাবুর হাতে দিয়ে বলল, এর মধ্যে আপনার ডান হাতের তর্জনী ডুবিয়ে রেখে আমার পেছন পেছন বাড়ির চারিদিক প্রদক্ষিণ করবেন এবং তার সাথে সাথে যখন যখন ইশারা করব ডোবানো আঙুল তুলে নিয়ে ঘরের ভিতের ওপর ছিটিয়ে ছিটিয়ে জল দেবেন। আর আমরা দুজন বাদে বাকিরা সবাই বারান্দায় উঠে দাঁড়াও। আমরা উঠে এলাম ওপরে। তারানাথের নির্দেশ অনুযায়ী ভবানীবাবু ডান হাতের তর্জনী ঘটির জলে ডুবিয়ে নিয়ে তাকে অনুসরণ করতে শুরু করল। এভাবে সম্পূর্ণ বাড়িটা ঘুরে আবার পূর্বের জায়গায় আসতে সময় লাগলো প্রায় 20 মিনিট। ভবানীবাবুর হাতের থেকে ঘটিটা নিয়ে তারানাথ পুকুরের দিকে চলে গেল। গৃহস্বামী বললেন, তোমরা যে কোন দৈবক্রমে আমাদের বাড়িতে এলে আমি ভেবে পারছি না। বয়স তো আর কম হয়নি, তাই আমার অভিজ্ঞতা থেকেই বলছি, এমন একজন স্বনির্ভরশীল আত্মবিশ্বাসী মানুষ পাশে থাকলে নিজের মৃত্যু হবে জানলেও কিছু সময় স্বস্তিতে থাকা যায়। বলে উনি আবার পুকুরের দিকে চাইলেন। তারানাথ তখন ফিরছে, ওর হাত শূন্য। আমাদের কাছে এসে বলল, ঘটিটা জলে দিয়ে এলাম, আর মুখুজ্জে মশাই, আমার আত্মবিশ্বাস আপনাদেরকে রক্ষা করতে পারলে বরং ভালোই হতো, কিন্তু সেটা কি কখনো সম্ভব? মনে রাখবেন, কর্মের ফল বিধাতা দেয় এবং যাকে খণ্ডানোর ক্ষমতা আমার মতো সাধারণ মানুষের নেই। ভবানীবাবু বিব্রত হয়ে পড়লেন। বললেন, ঠাকুর মশাই, কর্মের ফল বলতে আপনি কি বলতে চাইছেন? এমন সময় একটা কালো রঙের ফিয়েট গাড়ি ধুলো ওড়াতে ওড়াতে বাড়ির উঠোনের সামনে এসে থামল। এই প্রথমবার বাড়িতে আসার প্রধান রাস্তাটা আবিষ্কার করলাম ওই গাড়িটা আসার অস্থায়ী পথটি দেখে। অস্থায়ী বলছি কারণ সামনের আমবাগানের মধ্যে থেকে বিশেষ একটি জায়গা বরাবর জঙ্গল নেই বললেই চলে এবং মাটি অনেকটাই সমান। এই বাড়িটিকে যেন চারিদিক থেকে আবৃত করে রেখেছে ঘন সবুজে ভরা বনস্পতির দল। পরিবেশের কথা বললে শৌখিন হাওয়া বদলের জায়গা হিসেবে এই স্থানে জুড়ি মেলা ভার। ভবানীবাবু বললেন, ওই শিবেন এলো। দেখলাম একটি বছর 25-এর যুবক আমাদের আপাদমস্তক নিরীক্ষণ করতে করতে এগিয়ে আসছে। তার হাতে ধরা সুটকেসটা মানিকের হাতে দিয়ে প্রশ্ন করল, আপনারা কারা? উত্তরটা দিলেন ভবানীবাবু। শিবেন, কাগজে দেওয়া বিজ্ঞাপনটা দেখে ওনারা এসেছেন আমাদের বাড়িতে। এই ঠাকুর মশাইয়ের নাম তারানাথ চক্রবর্তী। উনি হলেন বিভূতি আর ওনার নাম কিশোরী। হ্যাঁ, কিশোরী। শিবেনবাবুর দেখলাম এই বিষয়ে বিশেষ উৎসাহ নেই। তাচ্ছিল্যের সাথে বললেন, সত্যি বাবা, তুমিও পারো। বললাম এই কাজ করেছে গ্রামেরই কোনো অসভ্য লোক, সোজা থানায় একটা কমপ্লেন করলেই তো হয়। কেন বোঝো না শিবেন, এই বাড়িতে কোনোদিন পুলিশ আসেনি। রাবিশ। বলে সে সিঁড়ি দিয়ে বারান্দার দিকে এগিয়ে গেল। তারানাথ বলল, শিবেন, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। শিবেনবাবু দাঁড়িয়ে পড়লেন। পেছনে না ঘুরেই উত্তর দিলেন, আমার সময় মতো আপনাদের ডেকে নেব। কথা শেষ হওয়ার আগেই বাড়ির ভেতর থেকে চিৎকার ভেসে এলো। ভবানীবাবু বললেন, গণেশের আবার কি হলো? তারানাথ ছুটে গেল। তার সঙ্গ নিলাম আমরা। পৌঁছে দেখি রান্নাঘরের মেঝেতে বিস্ফারিত চোখ করে পড়ে আছে গণেশ বামুন। মাটিতে ঘষতে ঘষতে দরজার দিকে আসতে চেষ্টা করছে সে। তারানাথ গিয়ে তার কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে গণেশ? তুমি এমন করছো কেন? কিশোরী, জল নিয়ে এসো তো, আর বাকিরা একে ধরে নিয়ে চলো তো ওই বৈঠক ঘরের দিকে। আমরা গণেশকে ধরাধরি করে বৈঠক ঘরে নিয়ে এলাম। কিশোরী জল এনে ওর মুখে ছিটিয়ে দিয়ে ঘটিটা তারানাথের হাতে দিল। গণেশ ধুতির খোঁট দিয়ে মুখ মুছে নিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, আমি সকালের খাবার বানানোর জন্য ময়দা মাখছিলাম। হঠাৎ একটা চাপা কান্নার শব্দ এলো, এরকম মনে হলো। সন্দেহ বসে জানলার দিকে মুখ বাড়াইছি, তখনই একটা বড় পাখি উড়ে এসে জানলার সামনে ঝাপটে পড়ল। এত বড় পাখি, হ্যাঁ, এত বড় পাখি আমি কোনোদিনও দেখিনি বাবু, কোনোদিনও দেখিনি। পাখিটা পেঁচা কি? হ্যাঁ 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 বাবু, পেঁচাই হবে, হ্যাঁ পেঁচাই হবে। গোল গোল মাটির ডেলার মতন চোখ, হ্যাঁ, পালকগুলো সব কালো কুসকুসে, হ্যাঁ,
কালো কুসকুসে একেবারে। এমন সময় শিবেন বাবু দাঁত চিবিয়ে বললেন, এই পাখিটাকে আমার কোনোদিনই পছন্দ হয় না। কদিন আগেই তো একটা মারলাম, আবার নতুন আবির্ভাব হয়েছে। দাঁড়ান, আমি দেখছি। তারানাথ বলল, তুমি পেঁচা মেরেছ? পেঁচা যে মা লক্ষ্মীর বাহন তা কি তোমার জানা আছে? হ্যাঁ জানি, না জানার কি আছে। তারানাথ শিবেন বাবুর মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ স্থির হয়ে রইল। তারপর দ্রুত পায়ে সিঁড়ি ধরে দোতলায় চলে গেল। ভবানীবাবু তিক্ত স্বরে বললেন, তুমি খামোকা পেঁচা মারতে গেলে কেন? একটা পাখির জীবন নিয়ে কি নিজেকে বীর প্রমাণ করতে চাও নাকি? ওই যে বললাম, এই পাখিটা আমার সহ্য হয় না। বলে রাগ পায়ে উপরে চলে গেলেন শিবেনবাবু। আমিও কিশোরী ঘরে ফিরে এলাম। দেখলাম তারানাথ ওর পুঁটলি থেকে কয়েকটা পুস্তক বের করে অবিরাম পাতা উল্টে চলেছে। কিশোরী পাশে বসে বলল, ঠাকুরমশাই, কি হচ্ছে বলুন তো? তারানাথের সেই প্রশ্নে কোনো ভ্রুক্ষেপ নেই। অযত্ন ভরে পৃষ্ঠা উল্টাতে উল্টাতে একটি বিশেষ জায়গায় এসে থেমে গেল সে। চক্ষু যুগল বিস্ফারিত করে বললে, অলক্ষ্মী উলুক, এই কথাটাই বলেছিল না মেয়েটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন, অলক্ষ্মী উলুক বলেছিল মেয়েটি। তারানাথ বলল, চলো শিবেনের কাছে এখনই। শিবেনবাবুর ঘর ওপরেই। আমাদের আসার আগেই উনি ওপরে উঠে এসেছেন। ওপরে মোট 4টে ঘর। আমাদের ঘর বাদে অন্য যে ঘরটি খোলা আছে তার সামনে গিয়ে তারানাথ ডাকল, শিবেন, আমায় এখনই তোমায় সাহায্য করতে হবে, নইলে তোমার প্রাণ সংকট হতে পারে। তবে এই উক্তির সত্যতা যাচাই করার এখনই চেষ্টা করো না, প্রমাণ তুমি আজই পাবে। তারানাথের কথা শুনে শিবেনবাবু ঘর থেকে বেরিয়ে এলেন। হয়তো প্রতিবাদের সুরে কিছু একটা বলতেন, কিন্তু মুখটাকে স্বাভাবিক করে শুধু ক্ষণিকের সৌজন্যতার কারণে বললেন, আমি কি, বলুন কি করতে হবে আমার? পেঁচাটিকে জঙ্গলের কোন স্থানে হত্যা করেছিলে মনে আছে তোমার? শিবেনবাবু একটু ভেবে বললেন, হ্যাঁ আছে। কেন বলুন তো? আমাদের নিয়ে যেতে পারবে সেখানে? হ্যাঁ পারবো, কিন্তু এখন? এখনই। শিবেনবাবু সাই দিয়ে নিচে সিঁড়ি ধরলেন। বৈঠক ঘরে ভবানীবাবু বসেছিলেন মাথায় হাত দিয়ে। আমাদের দেখে উঠে এলেন। তারানাথ বলল, চলুন মুকুজ্জে মশাই, দেখবেন কি বিপদে পড়েছেন আপনারা। মনের ভেতরে পুরো ঘটনাটা তখন কোনো মতেই আর সাজাতে পারছি না। মন্ত্রমুগ্ধের মতো ফলাফলের পথে ছুটছি প্রাণপণে। আমি, তারানাথ, কিশোরী, শিবেন এবং ভবানীবাবু জঙ্গলের পথ ধরলাম। আমরা যে জঙ্গলে পথ টপকে এই বাড়িতে এসেছিলাম সেই পথটিকে বাঁ দিকে ছেড়ে দিয়ে বাড়ির পেছনের দিকের আরো ঘন আগাছা পেরিয়ে এগোতে লাগলাম আমরা। শিবেনবাবু বললেন, বেশি দূরে নয়, মরা শিশু গাছের ডালেই পাখিটা বসেছিল, ওই যে ওই গাছটা। চক্ষু নির্দেশ অনুসরণ করতে দেখতে পেলাম দূরে একটা দৈত্য প্রমাণ গাছের কঙ্কাল। একটাও পাতা নেই সেই গাছে। বৃদ্ধ অভিভাবকের মতো জঙ্গলের সবকটি গাছের ওপরে মাথা তুলে যেন প্রত্যেকের ওপর নজর রাখছে। তবে শহরের পরিষ্কার রাস্তায় ঘোরা ছেলেদের জন্য ওই গাছ পর্যন্ত দূরত্বটাকে মোটেই অনতি দূরে বলে মনে হলো না। তারানাথ বিনা দ্বিধায় জঙ্গল মারিয়ে চলেছে সামনের দিকে। ও দৃষ্টি আটকে গেছে গন্তব্যে। বেশ কিছুটা এগিয়ে আসার পরেই নাকে একটা পচা গন্ধ ভেসে এলো। উফ, কি বিশ্রী সেই গন্ধ! তারানাথ ছিল সবার আগে। লক্ষ্য করলাম ও বাঁ দিকের অপেক্ষাকৃত একটু বেশি আগাছায় ভরা জায়গাটার দিকে তাকিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল। আমরা ততক্ষণ প্রায় তার কাছে চলে এসেছি। পৌঁছে যা দেখলাম তাতে দাঁড়িয়ে থাকতে পারার কথা নয়। ভবানীবাবু নিজেকে সামলাতে না পেরে মাটিতে বসেই পড়লেন। দেখলাম একটি মৃতদেহ পচে প্রায় মাটির সাথে মিশে যেতে বসেছে। তার গলে যাওয়া পিচ্ছিল শরীরকে কেন্দ্র করে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য মাছি। কি তীক্ষ্ণ তাদের আর্তনাদ! শিবেনবাবুর এবার যেন একটু ভয় হলো। কাঁপা গলায় বললেন, এসব কি করে হলো? তারানাথ বলল, এটা তো ফলাফল মাত্র। ভুল না হলে ঘটনাটা ঘটেছে এর আগে। এসো এখন। আমরা ধরাধরি করে ভবানীবাবুকে তুললাম।
ওনার কপালের থেকে উত্তেজনার ঘাম ঝরে পড়ছে অনর্গল। বললাম, আপনাকে কি বাড়িতে রেখে আসবো? না না, আমি ঠিক আছে বলে আবার উনি ক্লান্ত পা বাড়ালেন সামনের মানুষদের লক্ষ্য করে। শিবেনবাবু এখন সামনে এবং তারানাথ এখন অনুসরণ করছে তাকে। আরো মিনিট 5 হাঁটার পর আমরা ওই মরা শিশু গাছটির গোড়ায় এসে পৌঁছালাম। তবে গাছটির প্রাণ আছে, নইলে তার কাণ্ডকে কেন্দ্র করে এত আগাছা ও শ্যাওলার বাড়বাড়ন্ত হতো না। গাছটার গোড়ার দিকে একটা ফোঁকর রয়েছে এবং সেই ফোঁকরটির সামনে ইতস্তত ছড়িয়ে রয়েছে কোনো কালো পাখির পালক। শিবেনবাবু বললেন, আমি পাখিটাকে গুলি করার পর তা কোথায় পড়েছে আমি দেখিনি, হয়তো ওখানে। তারানাথ হাত দিয়ে কয়েকটা আগাছা তুলে কিছুটা জায়গা পরিষ্কার করে নিল। তারপর বলল, কিশোরী, এদিকে এসো। আমি যা যা বলবো তুমি একটু সেভাবে আমায় সাহায্য করো তো। বলে তার পুঁটলি থেকে একটা কাঁচের শিশি ও একটি ধাতব দণ্ড বের করে সে কিশোরীর হাতে দিল। তারপর বলল, ওই ধাতুটি দিয়ে মাটির উপরে একটা বড় বৃত্ত আঁকো। কিশোরী তাই করল। এবার আপনারা সবাই ওই বৃত্তের মধ্যে এসে দাঁড়ান। যাই হয়ে যাক, কেউ ওই গণ্ডি পেরিয়ে বাইরে আসবেন না। আমরা আদেশ অনুযায়ী উল্লেখিত স্থানে গিয়ে দাঁড়ালাম। কিশোরী শিশিটি হাতে নিয়ে তারানাথের পাশে গিয়ে দাঁড়ালো। তারানাথ বলল, আমার চোখের দিকে লক্ষ্য রাখবে। ইশারা করা মাত্রই তুমি ওই গণ্ডির মধ্যে গিয়ে দাঁড়াবে। আমি নিজেই করে নিতাম, কিন্তু আমি করবন্ধনী ছাড়তে পারবো না। বলে তারানাথ পরিষ্কার করা স্থানটিতে বসে ওই ধাতব বস্তুটি দিয়েই একটা ছক তৈরি করল। তারানাথ বলল, আমার নির্দেশ অনুযায়ী ডান হাতের তালুতে শিশির থেকে গঙ্গা জল নিয়ে ঢেলে দেবে এই ছকের মধ্যে। আর দেরি করা ঠিক হবে না, শুরু করি। ওম মনোপ্রীতা অন্যস্তি অলক্ষিতাং নমঃ রত্রয়ন্তী অমঙ্গলা ভোর হর বিনাশায় নমঃ। ওম ভুবুর্ভু সংতৎসাদিতবর্গিং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। সর্বরোগ নিবারয়ন সর্বজন সর্বস্বী আকর্ষণায়ং শ্রীং ওম স্বাহা। মন্ত্র পাঠ শুরু করল তারানাথ। আন্দাজ করতে পারিনি যে এই ঘটনা শেষে তারানাথকে মন্ত্রযজ্ঞেও বসতে হবে। কিশোরী স্থির দৃষ্টিতে তারানাথের চোখের দিকে তাকিয়ে আছে। খানিক বাদে বাদে তারানাথের ইঙ্গিত বরাবর শিশির থেকে গঙ্গা জল ঢেলে দিচ্ছে সে ওই অঙ্কিত চতুর্ভুজের মাঝখানে। মিনিট 15 একইভাবে চলল এই ক্রিয়া। আচমকা মন্ত্রপাঠ থামিয়ে তারানাথ হাতের ইশারায় কিশোরীকে চলে আসতে বলল বৃত্তের মধ্যে। স্বভাবতই দৃষ্টি ফিরল আশেপাশের পরিবেশের দিকে। বুঝলাম অবশ্যই কোনো আকস্মিক পরিবর্তন ঘটেছে তারানাথের চোখের সামনে। তখনই জিনিসটা আমাদের সকলের দৃষ্টিলব্ধ হল। তারানাথ আসন করেছিল ওই শিশু গাছটির গোড়ায়। লক্ষ্য করলাম গাছের ফোকরের থেকে বেরিয়ে আসছে একটি আহত রক্তাক্ত পেঁচা। কি বিশাল সেই প্রাণী! কাল জ্যোৎস্নার আলোয় দূর থেকে তার যে কালো অবয়ব দেখেছিলাম, আজ তার থেকেও যেন বেড়েছে তার আয়তন। ভবানীবাবু মুখে হাত দিয়ে নিজের উত্তেজনা আটকে রাখার চেষ্টা করছেন। গলাটা যেন কাঠ হয়ে এলো আমার। তারানাথের হাত উঠছে ধীরে ধীরে প্রাণীটির দিকে। অঙ্গুলি নির্দেশের মাধ্যমে সে পাখিটিকে ওখানে দাঁড়িয়ে পড়ার আদেশ করল দুবার। আমাদের সকলকে অবাক করে পেঁচাটি ওখানেই স্থির হলো। এমন সময় কানে এলো চাপা কান্নার শব্দটা। সেই যন্ত্রণা ও রোষ মিশ্রিত একটা শব্দ। তারানাথ গলা উঁচু করে নির্দেশ দিল, কেউ গণ্ডির বাইরে বেরোবে না। বুঝিনি এখনো এত বড় একটি ভয়ঙ্কর অলৌকিকতা আমাদের জন্য অপেক্ষা করে আছে। মরা শিশু গাছের ফোকর থেকে বুকে ভর দিয়ে বেরিয়ে আসতে লাগলো একটি রক্ত ভেজা দেহ। বুঝে নিতে অসুবিধা হলো না, এই সেই মেয়ে যাকে কাল রাতে তার পোষ্য পেঁচাটিকে নিয়ে ছাদের থেকে নামতে দেখেছি আমরা 3 জন।
পরনে একটা ময়লা শাড়ি এবং ডান হাত ও ডান পায়ের হাঁটুর অংশটা অনেকটাই বেঁকা। তার চলন ভয়াবহ, আতঙ্কদায়ক। তারানাথ বলল, শিবেন, তুমি এদিকে এসো। অভিজ্ঞতা সাধারণ মানুষের এমন অলৌকিকতা স্রোতে কখনো ডোবে না। শিবেন বাবুর অবস্থাও তখন বাকিদের মতোই। কাঁপতে কাঁপতে এক পা দুপা করে সে তারানাথের পেছনে গিয়ে দাঁড়ালো। এবার তারানাথ পরবর্তী নির্দেশ করল, পেঁচাটিকে 2 হাতে তুলে নাও শিবেন। ওই সময় এমন প্রস্তাবে কোনো স্বাভাবিক মানুষই রাজি হতে চাইবে না। শিবেনও নির্দেশ শুনে 2 পা পিছিয়ে এলো। পেঁচাটাকে তুলে নাও শিবেন। খানিক থমকে গিয়ে শিবেন এগিয়ে গেল পেঁচাটির দিকে। পাশে মেয়েটি বুকের উপর ভর দিয়ে চোখের মনি যতটা সম্ভব উল্টে দিয়ে শিবেনের মন্থর আগমন পর্যবেক্ষণ করছে। অশ্রু বিহলিত চোখের কোণে তার পৈশাচিক হাসির ছাপ পড়ল। কি যেন একটা পরম প্রাপ্তির আশ্বাস পাচ্ছে মেয়েটি উক্ত কর্মের মাধ্যমে। ডানা ভাঙা ক্ষতবিক্ষত পেঁচাটিকে কাপা কাপা হাতে তুলে নিল শিবেন। সেই মুহূর্তে একটা দীর্ঘ নিঃশ্বাস টেনে নিয়ে পরম পৈশাচিক প্রাপ্তিতে হেসে উঠল মেয়েটি। কিশোরীর হাতের আঙুলগুলো আমার কবজিকে খামচে ধরল সঙ্গে সঙ্গে। তারানাথ বলল, ওর পোষ্য ওকে ফিরিয়ে দাও। তুমি যাকে মেরেছ সেটা কোনো জঙ্গলি পেঁচা নয়, তার রীতিমতো একটা মনিব রয়েছে। দেরি করো না শিবেন। শিবেন কাঁপা হাতে পেঁচাটিকে এগিয়ে দিল মেয়েটির দিকে। এই সম্পূর্ণ কাজটি করতে যতটা সময় লাগলো, মেয়েটির পাখিটিকে শিবেনের হাতের থেকে ছিনিয়ে নিতে তার 1 ভাগ সময়ও লাগলো না। চাপা ঘৃণা ও রোষের প্রকাশ পেল তার হাড় হিম করা অপার্থিব কণ্ঠে। সেই কণ্ঠ আমার মনে এলে আজও আমার হৃৎপিণ্ড কয়েক মুহূর্তের জন্য বিরূপ আচরণ করে ওঠে। পাখিটিকে কাঁধে বসিয়ে নিয়ে আস্তে আস্তে উঠে দাঁড়ালো মেয়েটি। শিবেনের মুখের কাছে ঝুঁকে পড়ে মেয়েটি বলল, তুই আমার পদ্মকে মেরেছিস, কিন্তু আমি তোকে মারব না। ভয় পাস না শিবেন, আমি সারা জীবন তোদের পাশে থাকব। সব সময় তোদের মাথার উপরে ছাতা হয়ে থাকবো আমি। তবে আজ তুই নিজের চোখে দেখে গেলি যে পেঁচাদেরও একটা সত্ত্বাধিকারী থাকে। এবার তোরা সবাই বুঝতে পারবি সেই সত্ত্বাধিকারীর প্রলয়। যা যা, বাড়ি ফিরে যা। বলে মেয়েটি আবার বুকের উপর ভর দিয়ে সরীসৃপের মতো গাছের অন্তঃগর্ভে প্রবেশ করল। তারানাথ বলল, সবাই মিলে ধরাধরি করে এই মৃতদেহটিকে এই গাছের গোড়ায় নিয়ে এসো। এই বৃক্ষ সমেত তাকে অগ্নিদগ্ধ করতে হবে। মানুষটির প্রতি ভক্তির মাত্রা এমন পর্যায় পর্যন্ত পৌঁছিয়েছে তখন প্রত্যেকের যে পচা দেহটিকে তুলে নির্দিষ্ট স্থানে আনতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করল না কেউ। মৃতের অর্ধগলিত কাঠামোটা হেলান দিয়ে বসিয়ে দিলাম ওই ঘুণে ধরা শিশু গাছটির কাণ্ডে। কিশোরী ও তারানাথ আশপাশ থেকে বেশ কয়েকটা শুকনো লতা পাতা জোগাড় করে এনে মৃতদেহের ওপরে ছড়িয়ে দিল। হাতের ইশারায় শিবেনকে আগুন ধরিয়ে দেওয়ার নির্দেশ দিয়ে ওরা দুজনেই পিছিয়ে এলো। শিবেন এক মুহূর্তও নিল না সেই কার্য সম্পন্ন করতে। দ্রুত পকেট থেকে দেশলাই বের করে আগুন লাগিয়ে দিল শুকনো পাতার স্তূপে। বহুদিনের শুকিয়ে যাওয়া বৃদ্ধ শিশু গাছটি জ্বলে উঠল বিজয় অনলের মতো। আমরা ফেরার পথ ধরলাম। শিবেন ভেবেছিল ও নিজ হাতে সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করল সেদিন, কিন্তু না। কাহিনীর মর্ম যে মৃত্যু পর্যন্ত যাবেই তা আমিও কিশোরী জানতাম। কারণ তারানাথ বলেছিল এই বাড়িতে অদূর ভবিষ্যতেই একজন মরতে চলেছে। জমিদার বাড়িতে পৌঁছে সবাই বৈঠকখানায় ঢুকলাম। কারোর মুখে কোনো কথা নেই, তবে জানতাম তারানাথ সমস্ত ঘটনার কারণ আড়াল করবে না। সেই নীরবতা ভাঙল সে।
আপনাদের গ্রামে কি উলুক নামে কোনো মেয়ে থাকতো? মানিক দরজার কাছে এসে দাঁড়িয়েছিল, বলল, বাবু উলুক তো ডাইনি, মানে ওই রামু সর্দারের মেয়ে হলো উলুক। বাচ্চাদের ধরে নিয়ে গিয়ে বাড়িতে বসে খেলা করত। বাপ মা মরে যাওয়ার পর ওই কাজ আরো বেড়ে গিয়েছিল, তাই গায়ের লোকেরা ওরে মায়ের গ্রাম সারা করেছে। কেন বাবু, ওরে দেখেছেন নাকি? আমার ও কিশোরীর হাঁটু ঈষৎ কেঁপে উঠল, কারণ এই নামটির মানুষকেই তো অগ্নিদগ্ধ করে এলাম আমরা। তারানাথ বলল, ডাইনি বলে কোনো জাত হয় না, সবাই মনে রাখবেন। এই সমাজে স্বাভাবিক বুদ্ধি নিয়ে সবাই জন্মায় না। আর সাথে এটাও মনে রাখবেন, এই অপবাদ যুক্ত যত মেয়ে আজ গ্রাম ছাড়া বা ঘর ছাড়া হয়েছে, তাদের প্রত্যেকেরই একটা মা আছে, যার আচার কার্যকারণ দেখতে দেখতে এরা বড় হয়ে ওঠে। শিবেন ভ্রু কুঁচকে প্রশ্ন করল, ডাইনিদের মা? হ্যাঁ, আর সেই মাই হলেন শ্রী শ্রী অলক্ষ্মী, যার সংসারের ওপর তার রোষ দৃষ্টি পড়ে সে সেই বংশের কুলো ধ্বংস না করে সে ছাড়ে না। কাজেই তার সন্তানদের কাছে তার ভাই বোন ছোটবেলার খেলার সাথী হয়ে দাঁড়ায় একটা পেঁচা। অলক্ষ্মী হলেন দেবী লক্ষ্মীর আপন দিদি, এবং সে এই ব্রহ্মাণ্ডে যদি সব থেকে বেশি কাউকে ঈর্ষা করে তবে সেটা তার নিজের বোনকে। ব্যাপারগুলো জেনে রাখুন, কারণ পরবর্তীকালে আপনাদের কাজে লাগবে মুকুজ্জে মশাই। অলক্ষ্মী কি চাইবে আপনার বাড়িতে তার অপছন্দের কোনো মূর্তি রাখতে? ভবানীবাবু চলন শক্তি হারিয়ে আচমকা চেয়ারে বসে পড়লেন। ঘষা গলায় বললেন, তবে কি? তবে কি? হ্যাঁ, ওই উলুক হলো অলক্ষ্মীর সন্তান এবং পদ্ম হলো তার পোষ্য পেঁচাটির নাম। মুকুজ্জে মশাই, জিতটা তো পীড়িত অদৃষ্টেরই হলো। এই পাপের শাস্তি যদি শিবের না পায় সেটা ঈশ্বরের ন্যায় বিচার হবে কি? কিন্তু আপনি বা আপনার বড় ছেলে এই ঘটনার সাথে সরাসরি জড়িত নন ঠিকই, কিন্তু বলতে খারাপ লাগলেও এটা চিরন্তন সত্য। অবলা জীবের সাথে অনাচার অত্যাচার বা নিহত করলে এভাবেই জীবন হারাতে হয়। ওই যে আগেই বললাম, অলক্ষ্মী একবার রুষ্ট হলে কুলো ধ্বংস না করে ছাড়ে না। যাক, এবার আমাদের অনুমতি দিন, আমরা আসি।